প্রিয় শ্রোতা, প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আজকে আমাদের চ্যানেলে হুমায়ুন আহমেদের ৭০ দশকের মুক্তিযুদ্ধের ৩টি উপন্যাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই আলোচনায় আপনাকে স্বাগত। প্রথমে লেখক সম্পর্কে দুটি কথা। হুমায়ুন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোনা মহকুমার মোহনগঞ্জে মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি বর্তমান নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার কুতুবপুর গ্রামে। পিতা ফজলুর রহমান আহমদ এবং মাতা আয়েশা ফয়েজ। তার পিতা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এবং তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন তৎকালীন পিরোজপুর মহকুমার উপবিভাগীয় পুলিশ অফিসার হিসেবে কর্মরত অবস্থায় শহীদ হন। তার গোটা পরিবারের সবাই শিল্প সাহিত্য অনুরাগী এবং পারিবারিক পরিমণ্ডলে ছিল বই পড়া ও সাহিত্যের আবহ। তারা ৬ ভাই বোন। ৩ ভাই বাংলাদেশের শিল্প সাহিত্যে খ্যাতির শীর্ষে। তাঁর অনুজ মোহাম্মদ জাফর ইকবাল শিক্ষাবিদ ও সাহিত্যিক এবং আহসান হাবিব কার্টুনিস্ট এবং শিশু সাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত। হুমায়ুন আহমেদ ১৯৫৫ সালে সিলেটের কিশোরী মোহন পাঠশালায় প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শুরু করেন। এরপর বগুড়া জেলা স্কুল থেকে ১৯৬৫ সালে মাধ্যমিক পরীক্ষায় রাজশাহী বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেন। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থাতেই তিনি তার আলোচিত এবং বহুল পঠিত নন্দিত নরকে উপন্যাসটি লেখেন। তারপর শঙ্খনীল কারাগার উপন্যাস প্রকাশিত হওয়ার পর তিনি বাংলাদেশের কথা সাহিত্যের আলোচনা সমালোচনার কেন্দ্রে চলে আসেন। এরপর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরে চাকরি থেকে ইস্তফা দিয়ে পূর্ণ সময় লেখালেখিতে মনোযোগ দেন। বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদ একজন বিরল প্রতিভার গল্প বলিয়ে তা বলা বাহুল্য। জনপ্রিয়তার মানদণ্ডে হুমায়ুন আহমেদ আরেক জনপ্রিয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেও ছাড়িয়ে গেছেন বলে অনেকের ধারণা। আমাদের বাংলাদেশে তাঁর জনপ্রিয়তার কাছাকাছি অন্য কোনো লেখক আছেন বলে মনে হয় না। হুমায়ুন আহমেদ কেবল কথাসাহিত্যিক সীমাবদ্ধ নন, তিনি চলচ্চিত্র ও টিভি নাটকের কাহিনীকার ও নির্মাতা হিসাবেও সমধিক খ্যাতি অর্জন করেছেন। মোদ্দা কথা, বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদ একটি ইতিহাসের নাম। হুমায়ুন আহমেদের লেখার মূল উপজীব্য বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর সুখ দুঃখ আবেগ অনুভূতি, কিন্তু তাই বলে উচ্চবিত্ত নিম্নবিত্ত তার দৃষ্টি এড়িয়ে যায়নি। উপন্যাসে বা গল্পে নিম্নবিত্ত ও উচ্চবিত্তের শ্রেণীর মানুষের জীবন আচার স্থান পেলেও মধ্যবিত্তই তার সাহিত্যের ক্যানভাসের দখলদার। আমাদের জানা মতে তিনি 9টি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস লেখেন। তন্মধ্যে সবচেয়ে বড় ক্যানভাসে জ্যোৎস্না ও জননীর গল্প, আধা ডকুমেন্টারি, পরিপূর্ণ মুক্তিযুদ্ধের উপন্যাস হিসেবে বাংলাদেশে বহুল পঠিত ও আলোচিত। বলা বাহুল্য যে এই লেখকের সব উপন্যাসই পাঠক নন্দিত। তদুপরি সেরাদের যেমন সেরা আছে, ঠিক তেমনি পাঠকপ্রিয় উপন্যাসেও সেরা আছে। এদিক থেকে অনুমান করা যায় মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের মধ্যে জ্যোৎস্না ও জননীর গল্প সবচেয়ে বেশি পঠিত ও আলোচিত। তার লেখা মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাসগুলি হল শ্যামল ছায়া, নির্বাসন, সৌরভ, আগুনের পরশমণি, ১৯৭১, সূর্যের দিন, অনিল বাগচির একদিন এবং দেয়াল। আগুনের পরশমণি উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটিও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আজকে আমরা শ্যামল ছায়া, নির্বাসন ও সৌরভ এই 3টি উপন্যাসের সারসংক্ষেপ, রচনাশৈলী এবং পর্যালোচনা বিশ্লেষণ করছি, কারণ এই 3টি উপন্যাসেই গত শতাব্দীর 70 দশকে অর্থাৎ স্বাধীনতার পরবর্তী
সময়ে পরপর লেখা। শ্যামল ছায়া। শ্যামল ছায়া নির্বাসন ও সৌরভ যথাক্রমে প্রকাশিত হয় 1974 ও 1978 সালে। প্রায় 40 পৃষ্ঠার শ্যামল ছায়া উপন্যাসিকার মর্যাদা পাওয়ার সমীচীন বলে মনে করি। প্রচলিত উপন্যাসের ফরম্যাট ভেঙে লেখক ভিন্ন ধারার ফরম্যাট শ্যামল ছায়া নির্মাণ করেছেন। তবে এই ধরনের ফরম্যাটে রবীন্দ্রনাথ ছাড়াও বিশ্ববিখ্যাত কিছু লেখকের উপন্যাস রচিত হয়েছে। শ্যামল ছায়ার প্রধান ক্যারেক্টার হলো আবু জাফর শামসুদ্দিন, হুমায়ুন আহমেদ, হাসান আলী, আব্দুল মজিদ, আনিস, সাবেদ। এই 5 জন মুক্তিযোদ্ধার দলটি রামদিয়া ঘাটে রওনা হয়েছে। সেখান থেকে মেথিকান্দা যাবে। মেথিকান্দা বৃষ্টিকে বলা হয় মুক্তিবাহিনীর মৃত্যুকূপ, কারণ এর আগে আরও 4 বার হামলা করে কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন এবং কিন্তু বৃষ্টি ধ্বংস করা সম্ভব হয়নি। 5 জন মুক্তিযোদ্ধার প্রত্যেকেই একটি করে অধ্যায়ের উত্তম পুরুষের কথক এবং তাদের কথায় সামগ্রিকভাবে তখনকার যুদ্ধ পরিস্থিতি বর্ণিত হয়েছে। 5 জনের বর্ণনায় 5টি অধ্যায় শেষ হয়ে 6ষ্ঠ অধ্যায়টি তৃতীয় পুরুষে বর্ণিত হয়েছে। সেই হিসেবে শ্যামল ছায়া মোট 6টি অধ্যায়। গল্পটি সরল। 5 জনের একটি দল বর্ষাকালে রাতের অন্ধকারে নৌকায় যাচ্ছে। দূরের যাত্রা। এই যাত্রা পথেই কয়েকটি ঘটনার মধ্য দিয়ে এই আখ্যান শেষ হয়। এই 5 জনের কাউকে আর যুদ্ধ করতে হয়নি। অন্য দলের যোদ্ধারা মেথিকান্দা বৃষ্টি উড়িয়ে দেয়। প্রথম অধ্যায়ের কথক মুক্তিযোদ্ধা আবু জাফর শামসুদ্দিন। এই অধ্যায়ে সবার ব্যক্তিগত আচার আচরণ চিত্রিত হয়। নৌকার মাঝি হাসান আলী, সে একরোখা এবং কারো কোনো কথার সহজে উত্তর দেয় না। মন চাইলে দেয়, না হয় চুপ থাকে। কথকের ভাষায় অত্যন্ত বিরক্তিকর এক মানুষ, যাকে নিয়ে চলাফেরা কঠিন। কিন্তু সে দৈত্যের মতো নৌকা চালাতে পারে যতক্ষণ চালানো দরকার। বৃষ্টি ভেজা রাতে ওরা চলছে। পথে পথে রাজাগারের উপদ্রব, মশার কামড়ের নৌকায় ওরা ঘুমাতে পারে না। পথে কাসুন্দিয়ার হরিপালের সদস্যদের সঙ্গে দেখা। ওরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। তখন মুক্তিযোদ্ধাদের সঙ্গে কারো দেখা হলে মানুষের প্রতিক্রিয়া কেমন হতো তার বর্ণনায় হরিপালের পরিবারের সদস্য এবং 5ম অধ্যায়ে মুক্তার সাহেবের পরিবারের সদস্যদের আচরণের মধ্য দিয়ে বর্ণনা করা হয়, যা সত্যি অভিভূত হওয়ার মতো। বীর মুক্তিযোদ্ধাদেরকে দেখার জন্য তখন মানুষ উদ্গ্রীব হয়ে থাকত। তাদের সঙ্গে কথা বলতে পারা কিংবা কাছে যাওয়া ছিল একটা গর্বের ও আনন্দের। সমাজ বাস্তবতার এরকম একটি দৃশ্য হুমায়ুন আহমেদ নির্মিত করেছেন আগুনের পরশমণি ছায়াছবিতেও। সেখানে লক্ষ্য করা যায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে ছুঁয়ে দেখার জন্য ওই বাসার তরুণীর আকুলতা। প্রথম অধ্যায়ে পূর্বের যুদ্ধের ও প্রশিক্ষণের 2-3টি স্মৃতিচারণে এবং চা পানের বর্ণনা পাওয়া যায়। দ্বিতীয় অধ্যায়ে কথক হুমায়ুন আহমেদ দুর্বল চিত্তের মানুষ হলেও মেথিকান্দা ব্রিজ ঘুরিয়ে দেওয়ার দলের কমান্ডার। এই অধ্যায়ে হুমায়ুনের পরিবারের মির্জাপুর পালিয়ে যাওয়ার স্মৃতি মন্থন করা হয় এবং ছোট একটি মেয়ে পরীর মৃত্যুর ঘটনা জানা যায়। স্মৃতিমন্থনে রাজাকার হাজী সাহেবের মৃত্যুদণ্ডের হাস্যরসাত্মক বর্ণনা, মুক্তিযোদ্ধাদের কিছু বীরত্ব উঠে আসে। তবে এখানে হুমায়ুন আহমেদ দুর্বল চিত্তের মানুষ হয়েও কমান্ডার হয়েছেন, এটিও মুক্তিযোদ্ধা দলের জন্য একটি হাস্যকর ব্যাপার। তৃতীয় অধ্যায়ের কথক হাসান আলী। হাসান আলী চরিত্রটি কিছুটা ব্যতিক্রমধর্মী। সে গরিব মানুষ, কামলা মজুরি খেটে জীবিকা নির্বাহ করত। চেয়ারম্যানের কথায় 70 টাকা মাইনেতে সে রাজাকারের চাকরি নেয়। কিন্তু নিরপরাধ, বিশেষ করে হিন্দুদের উপর অকথ্য নির্যাতন, শরাফতের নিরপরাধ বিএ পাশ ছেলে এবং কবিরাজের মেয়ের হত্যাকাণ্ড দেখে সে দারুণভাবে অনুতপ্ত ও মর্মাহত হয়। সে মেনে নিতে পারে না নিষ্ঠুর নির্যাতন এবং রাজাকার বাহিনী থেকে পালিয়ে মুক্তিবাহিনীতে যোগ দেয়। সে গায়ে গতরে শক্তিশালী ও একরোখা, যা পূর্বে উল্লেখ করা হয়েছে।
চতুর্থ অধ্যায়ের নেরেটর আব্দুল মজিদ তখন মধ্যরাতে পেরিয়ে গেছে। ওরা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত, যেন আর পথ চলতে পারে না। মেথিকান্দা জেদে নৌকায় দ্রামাদিয়া পর্যন্ত গিয়ে পরে আবার 10 মাইল হেঁটে যেতে হবে। আনিস সাবেত জ্বরে প্রায় বেহুশ। এই অবস্থায় তারা মুক্তার সাহেবের বাড়িতে স্বল্প সময়ের যাত্রা বিরতি নেয়। মুক্তার সাহেবের বাড়িতে দ্রুতই খানাদানার ব্যবস্থা হয়। রাজাকার মিলিটারির ভয় আতঙ্কের কিছু বর্ণনা পাওয়া যায়। পঞ্চম অধ্যায়ে কথক আনিস বাসেত। আনিস জ্বরে আক্রান্ত বলে মেথিকান্দা যেতে পারেনি। তার সাথে মুক্তার সাহেবের পরিবারের তরুণসহ কয়েকজন নারীর মিথস্ক্রিয়া কথোপকথনে বর্ণনা পাওয়া যায়। ষষ্ঠ বা শেষ অধ্যায়ে তারা মেথিকান্দা যায়। কথক পরিবর্তন হয় থার্ড পারসন। যুদ্ধবিরতি দু একজনের সঙ্গে দেখা করে তারা, এবং বর্ষণমুখর ভয়াবহ রাতের বর্ণনা পাওয়া যায়। কিন্তু তারা সেখানে যাওয়ার পরে বিকট শব্দ শুনতে পায়। লেখকের ভাষায় তাহলে বৃষ্টি উড়িয়ে দেওয়া হয়েছে। আহ, কি আনন্দ! ভয়ে কমে যাচ্ছে সবার। সময় দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। বিকট শব্দটা হুম হুম করে প্রতিধ্বনি তুলল। থানার হলুদ দালানটি দেখা যাচ্ছে, রং দেখা যাচ্ছে না। কাঠামোটা স্পষ্ট নজরে আসছে। থানার আশপাশের 200 গজের মতো জায়গায় পরিষ্কার করে ফেলা হয়েছে। ঘর বাড়ি নেই, গাছপালা নেই, খা খা করছে। অনেক দূর থেকে যাতে শত্রুর আগমন টের পাওয়া যায়, সেই জন্যই এই অবস্থা। আমাদের আজকের এই আলোচনায় দ্বিতীয় উপন্যাস নির্বাসন। নির্বাসন মূলত জরি নামের একটি মেয়ের বিয়ের উৎসবের গল্প। 37 পৃষ্ঠা বিয়ের গল্পটি সাধারণত শহরে একটি পরিবারে যে ধরনের বিয়ে হয়, বিয়েতে যে ধরনের আয়োজন হয়, মূলত সেই বিষয়গুলো এই গল্পের ভিত্তি। এটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত উপন্যাসিকা নয়, তাই মুক্তিযুদ্ধের উপন্যাসিকা বলা যাবে কিনা জিজ্ঞাসা পাঠকের মনে দেখা দেওয়াটা স্বাভাবিক। তবে এই জিজ্ঞাসার উত্তর হতে পারে যে মুক্তিযুদ্ধের বেদনাদায়ক প্রভাব রয়েছে গল্পের কেন্দ্রীয় পুরুষ চরিত্রে আনিসের ওপর। জরির চাচাতো ভাই আনিস একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। লেখকের ভাষায় আভা হঠাৎ বলল, জরি, তোর ছোট চাচার ছেলে কি আমেরিকা চলে গেছে? না, 17 তারিখ যাবে। কনক বলল, কী জন্য যাচ্ছেন? কই, আমি তো কিছুই জানি না। জরি অস্বস্তি বোধ করল। থেমে থেমে বলল, চিকিৎসা করাতে যাচ্ছে। মেরুদণ্ডে গুলি লেগেছিল, সেই থেকে পেরুপ্লেজিয়া হয়েছে, কোমরের নিচ থেকে অবশ। আমাকে তো কিছুই বলিসনি তুই। গুলি লাগলো কি করে? আর্মির লেফটেন্যান্ট ছিলেন। কুমিল্লা ক্যান্টনমেন্টে যখন পাক আর্মির সাথে যুদ্ধ হয় তখন গুলি লেগেছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আনিস একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, যার জীবন বলতে একটি অসাড় দেহ। সে ভালোবাসত চাচাতো বোন জরিকে। জরিও আনিসকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। যুদ্ধের পূর্বে তাদের বিয়ের কথা পাকাপোক্ত ছিল, কিন্তু যুদ্ধে আহত আনিসের কাছে জরিকে বিয়ে না দিয়ে অন্য এক ছেলের কাছে বিয়ে দেওয়া হয়, যাকে সে ভালোবাসতে পারেনি। জরিও আনিসকে ভালোবাসে। এটি একটি যৌথ পরিবার। আনিসের বাবা গ্রামে চলে গেছেন। এখন 2 চাচা থাকেন ময়মনসিংহে কোনো একটি 2তলা বা 3তলা বাড়িতে। পরে যখন জিজ্ঞেস করলো আনিস বাঁচবে কি না, তখন হুসেন সাহেব বললেন, না, স্পাইনাল কর্ডের লম্বো স্যাক্রাল রিজিয়ন ড্যামেজড। তাছাড়া শুধু প্যারাপ্লেজিয়া নয়, আরও কিছু জটিলতা দেখা দিয়েছে। শুনেছি প্যাথিড্রিন নিতে হয়। জরির বিয়ের পর আনন্দোৎসবে সারা বাড়ির মানুষ ব্যতিব্যস্ত, আর তখন আনিস ব্যথার জন্য প্যাথিড্রিন নিয়ে ঘুমিয়ে থাকে। সে জানে আজকে পরি চলে যাবে। এই যৌথ পরিবার হলেও জরির মা আনিসের মাকে অবজ্ঞা করে চিনতে পারে না, এমন একটি নাটকীয় ঘটনার উল্লেখ আছে।
জরি যখন চলে যায় তখন আনিসের ঘুম ভাঙে। আনিসের পাশে শুয়ে থাকে টিঙ্কু। আখ্যানটি শেষ হয় আরও অনেক পরে। আকাশের এক ফালি চাঁদ উঠল, তার আলো এসে পড়ল নিদ্রিত শিশুটির মুখে। জ্যোৎস্না আলোকিত একটি শিশুর কোমল মুখ, চারপাশে কি বিপুল অন্ধকার। গভীর বিষাদে আনিসের চোখে জল এলো। যে জীবন দুয়েলির ফড়িংয়ের মানুষের সাথে তার কোনো কালিক দেখা হয় না। এই আখ্যানের মোটিভ বা থিম মুক্তিযুদ্ধ নয়, যেমনটি আমরা দেখেছি জ্যোৎস্না জননীর গল্প ৭১ উপন্যাসে। একটি যৌথ মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ের গল্প। এ গল্পের প্রাণভ্রমরা যুদ্ধাহত, বেদনা কাতর এবং বিরহ কাতর আনিসকে ক্যানভাসে কয়েকবার দেখা গেলেও আনিস সম্পর্কে জরির একটিমাত্র যুদ্ধ বিষয়ক মন্তব্য ছাড়া মুক্তিযুদ্ধের আর কোনো বিষয় এই গল্পে আমাদের চোখে পড়েনি। শানিত প্রতিভার নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ আনন্দ উৎসবে একটি বেদনার কুড়ি ফুটিয়ে মুক্তিযুদ্ধ উপস্থাপন করতে চেয়েছেন কিনা, অথবা কেবল সামাজিক উপন্যাসই তার অন্যান্য উপন্যাসের মতো ট্র্যাজেডির মতো আভা ছড়িয়েছেন, তা পাঠক ও সাহিত্যাচার্যরা মূল্যায়ন করে মুক্তিযুদ্ধের উপন্যাসের গোত্রভুক্ত করা যায় কিনা ভেবে দেখতে পারেন। সৌরভ। উত্তম পুরুষের ন্যারেশনে ৭০ পৃষ্ঠায় সৌরভ সময়ব্যাপ্তিতে উপন্যাসটি নির্মিত হয়েছে ১৯৭১ সালের এপ্রিল থেকে বিজয়ের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে। উপন্যাসের ভরকেন্দ্রে রয়েছে ঢাকা শহরের মোহাম্মদপুরের কোন এলাকার বাড়িওয়ালার প্রতিবন্ধী শফিক। উপন্যাসে বর্ণিত সমস্ত ঘটনাই নিরপেক্ষ পর্যবেক্ষকের মতো রফিক বর্ণনা করেছে, যেখানে উপর উল্লিখিত সময়ে ঢাকা শহরের সাধারণ মানুষের চালচিত্র এবং মিলিটারিদের আচরণ সম্পর্কে জানা যায়। শফিকের বাসার ভাড়াটিয়া জলিল সাহেব, আজিজ সাহেবের পরিবার, তার ২ কন্যা বিলু ও নীলু, স্ত্রী নেজাম নামের এক অদ্ভুত প্রকৃতির লোক, আর শফিকের কাজের লোক কাদের। শফিকের বোন মগবাজারের কোথাও থাকে, তার স্বামী সরকারি চাকরে এবং মেয়ে ১৩ বছরের শিলা এবং শিলার বান্ধবী অপূর্ব সুন্দরী কিশোরী লুনা মূলত উপন্যাসের প্রাণ সঞ্চরণের প্রধান কয়েকটি চরিত্র। এছাড়া মহল্লার শান্তি কমিটির সদস্য ইজাবউদ্দিন MA, গোল্ড মেডালিস্ট, LLB, বন্ধু রফিক, চাষটলের মালিক বাচ্চু। কাদের, রফিক ও বাচ্চুর চরিত্রে কিছুটা দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের প্রতি আনুগত্যের আভাস পাওয়া যায়। শফিক চরিত্রটি টাইপড চরিত্র নয়, ব্যতিক্রম। তার ডান পা বাঁকা হওয়ার কারণে লাঠিতে ভর দিয়ে হাঁটে। একসময় কাক পুষত এবং কাকটি ২৬শে মার্চের পর থেকে আর পাওয়া যায়নি। লাঠিতে ভর করে হাঁটে বলে ঢাকা শহরের অবাধে ঘুরে বেড়াতে পারে, মিলিটারি তাকে সন্দেহ করে না। নেজাম সাহেব চালবাজ প্রকৃতির, আবার আধ্যাত্মিকতার ভাব ধরে থাকে। উপন্যাসের শুরুতেই পাঠককে আটকে দেওয়ার জন্য কৌশলী লেখক নেজামের সাহেবের ভাষার প্রকাশ করেন যে এই বাড়িতে একটি ছোট মেয়ের ছায়া দেখা যায়। কাক পোষা, রাতে ছোট মেয়ের ছায়া দেখা যায়। কিছুদিন পরে আমেরিকা থেকে মতিন উদ্দিন PhD এসেছে এই বাসায় এবং উপন্যাসের গুরুত্বপূর্ণ একটি চরিত্র হিসেবে চিত্রিত হয়েছে। উপন্যাসের শেষাংশে তার একটি স্বপ্নের কথা, যে স্বপ্নের মাধ্যমে সে লুনাকে চিনতে পারে। স্বপ্নে দেখেছে মেয়েটির নাকের ডগায় তিল আছে। বিষয়টি পাঠকের কত দূর নিয়ে যাবেন তা চিন্তার বিষয়। এখানে কি পাঠকের জন্য লেখক ড্রিমিক্যাল রিয়েলিজম বা স্বপ্ন বাস্তবতার কোন ফাঁদে পেতেছেন? অবশ্যই উপন্যাসের শেষ পৃষ্ঠায় এই জিজ্ঞাসার উত্তর পাওয়া যায়। ১৯৭১ সালে ঢাকার যে আগুন ঝরার দিন, যুদ্ধ বিগ্রহের যে তুমুল আন্দোলন, হত্যাকাণ্ড, লুটতরাজ, অগ্নিকাণ্ড ইত্যাদির আগুনের পরশমণি জ্যোৎস্না ও জননীর গল্প, রাইফেল, রোটি, আওদাত সহ ৭০ দশকে আরও কিছু উপন্যাসে যেমন পাওয়া যায়, এই উপন্যাসে তেমন আগুনমুখ আন্দোলনের কোনো চিত্র পাওয়া যায় না। বরং মনে হয় কয়েকটি খুচরো হামলা আক্রমণ ছাড়া জনজীবন উত্তাপহীন ও স্বাভাবিক। প্রথমোদয় এপ্রিলের ৩ তারিখে ১ মাস ধরে জলিল সাহেব বাসায় ফিরেন না। এই
বাসায় প্রতিদিনই কান্নাকাটি করে তার স্ত্রী। শফিক ও ইজাবুদ্দিনের সাহায্য চায়। ইজাবুদ্দিন তাকে উদ্ধার করার জন্য আশ্বাস দেয়। জলিল সাহেবের সন্ধানে ছোট ভাই 500 টাকার পুরস্কার ঘোষণা করে ইত্তেফাকে বিজ্ঞাপন দেয়। এই বিজ্ঞাপন থেকে জনৈক প্রতারক জলিলের সন্ধান দেওয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে যায়। কাদের সিগারেট আনতে গিয়ে 4 ঘন্টা কোথায় ব্যয় করে তার কোনো জবাব নেই। সে মাঝে মাঝে এসে আজগুবি খবর দেয়, যেমন সর্বমোট 13,46,500 পাঞ্জাবি এখন ঢাকা শহরে বর্তমান, আরও আসতেছে। এরকম আজগুবি খবর আজিজ সাহেবেও দেন, যার কোনো ভিত্তি নেই। প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের সময় নানা রকম গুজব ছড়িয়ে যেত। টিক্কা খানের মৃত্যুর গুজব এই উপন্যাসেও আছে। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এইসব গুজবগুলিকে আজিজ সাহেব এবং কাদেরের সংলাপের মাধ্যমে উপন্যাসে সন্নিবেশিত করেছেন অত্যন্ত নিপুণভাবে ও কৌশলে। শেষের দিকে ফাঁকা জনশূন্য হতে থাকে, শহর টুলেট বাড়তে থাকে। আজিজ সাহেব পরিবার নিয়ে বাড়িতে চলে যায়। সেখানে বিলু ও নীলুর বিয়ের ব্যবস্থা করা হয়। একদিকে রফিকের ভাইকে একবার ধরে নিয়ে যায়, পরে ছাড়া পেলে কিছুদিন পর তার বিয়ের অনুষ্ঠান হয় ঘটা করে, যে অনুষ্ঠানে ব্রিগেডিয়ার বখতিয়ার উপস্থিত ছিল। জলিল সাহেব ফিরে আসেন, কিন্তু হানাদারদের নির্যাতনে শরীরের কবজা শেষ এবং পরের দিনেই তিনি মারা যান। ইজাবুদ্দিনকে একদিন হয়তো গেরিলারা হাপিস করে দিয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর ধরপাকড়ের কয়েকটি ঘটনা, 2-3টি কারফু, বিহারিদের লুটপাটের একটি ঘটনা এবং মুক্তিযোদ্ধাদের একটি আক্রমণের ঘটনার উল্লেখ রয়েছে এই উপন্যাসে। রফিক আর কাদের মুক্তিবাহিনীতে যোগ দিতে এক রাতে ঢাকা ত্যাগ করে। গল্পটি জমাট বাঁধে শিলার বান্ধবী লোনাকে কেন্দ্র করে। শিলারা গ্রামে চলে যায় আর লোনাকে দিয়ে যায় শফিকের কাছে। লুনার বাবা মাকে পাক সেনারা ধরে নিয়ে গেছে। নেপথ্যে কারণ, পাক সেনাদের সঙ্গে লুনার বাবার খুব দহরম মহরম ছিল। তাদেরকে বাসায় এনে দাওয়াত খাওয়াতো। একদিন এক মেজরের নজরে পড়ল লুনা। সে তাকে বিয়ে করতে চাইল। লুনাকে শিলাদের বাসায় পাঠিয়ে দিয়ে লুনার বাবা বলল, লুনা চট্টগ্রামে নানার বাড়িতে গেছে, সেখান থেকে এলে ব্যবস্থা করা হবে। শফিকের বাসা থেকে লুনাকে তার চাচার নিয়ে যাওয়ার কথা, কিন্তু চাচার আর কোনো হদিশ পাওয়া গেল না। লুনাকে নিয়ে বিপদে পড়ে আছে শফিক, আর এই বিপদের মধ্যেই উপন্যাসের শেষ। হুমায়ুন আহমেদের সাহিত্যে ছোট ছোট বাক্য সরল সাবলীল ভাষায় রচিত। তার উপন্যাসে ও গল্পের প্রধান আকর্ষণ হিউমার। আলোচিত 3টি উপন্যাসেও মুক্তিযুদ্ধের সিরিয়াস উপন্যাস হিসেবে গণ্য হলেও হিউমারও অনুপস্থিত নয়। সৌরভ নির্বাসন প্রথম পুরুষে লেখা। তার ভাষা অত্যন্ত সরল এবং ছোট ছোট নির্ভুল বাক্যে ব্যবহার সব শ্রেণীর পাঠককে সহজেই কাবু করার জন্য যথেষ্ট উপাদেয়। ধন্যবাদ প্রিয় শ্রোতা। খুব শীঘ্রই দেখা হবে আবার সাহিত্যের অন্য কোনো বিষয় নিয়ে আমরা যখন আসব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা করে শেষ করছি।